যারা বলে যে আওয়ামী লীগের দোসর, আপনারা বলতে পারেন আওয়ামী লীগের দোসর। আমি মুক্তিযুদ্ধের দোসর, বাংলাদেশের দোসর, বঙ্গবন্ধুর দোসর, বঙ্গবন্ধুর দালাল, বাংলাদেশের দালাল। বঙ্গবন্ধু আত্মত্যাগ, উনি যে এত বছর কারাবরণ করলেন আমাদের জন্য, আমার মনে হয় আমার জন্য। উনি যদি কারাবরণ না করতেন, ওনার লাইফের 12 বছর যদি দিয়ে না দিতেন, আজকে আমি হয়তো এই পর্যায়ে থাকতে পারি। তো আমার একটা মানে খুব অসম্ভব রকম একটা কৃতজ্ঞতা বোধ আছে মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা সংগ্রাম করেছেন এই 24 বছর, যারা জীবন দিয়েছেন। অনেক মা বোন তাদের সম্ভ্রম হানি হয়েছে। তাদের এত ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে থাকতে পারতেছি, একটা সরকারি চাকরি করতে পারতেছি। এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ থেকে। এটা কোনো মানে এমন না যে আওয়ামী লীগের সাথে যুক্ত হলেই আমি এগুলা ধারণ করব, আর আওয়ামী লীগের সাথে না থাকলে আমি ধারণ করব না, এটা না। বাংলাদেশের মূল ভিত্তিটাই তো মুক্তিযুদ্ধ, এটা তো প্রত্যেক নাগরিকেরই ধারণ করতে হবে, তাই না? তো আর আমি যেহেতু একজন সরকারি কর্মকর্তা, তো সরকারি কর্মকর্তা হিসেবে তো আমার কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কথা না, তো আইনসঙ্গত না। কিন্তু ঐতিহাসিক সত্য যেটা, সেগুলো তো আমাকে বলতেই হবে। যেমন ঐতিহাসিক সত্য হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এটা কি এখন মানে বললে কি আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাব? সেটা তো না। বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং পরবর্তীতে উনি পুরো বাঙালি জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তো বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, এটা তো একটা ঐতিহাসিক সত্য। এটা বললে কি আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাই? বঙ্গবন্ধুকে ভালোবাসলে আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাই? এগুলো তো সব আসলে প্রোপাগান্ডা ছড়ানো। আর এটাও একটা ঐতিহাসিক সত্য যে আওয়ামী লীগ আসলেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এটাও একটা ঐতিহাসিক সত্য, এটা কেউ ডিনাই করতে পারবে না। এই যে সবাই বলে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিছে বা মুক্তিযুদ্ধকে নিজের কুক্ষিগত করে রাখছে। তো মুক্তিযুদ্ধকে তো আসলে সবারই নিজের কুক্ষিগত করে রাখার কথা, কারণ মুক্তিযুদ্ধটা আমারও, মুক্তিযুদ্ধটা আপনারও, মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগেরও, মুক্তিযুদ্ধটা সারা দেশের প্রত্যেকটা নাগরিকেরই নিজের নিজের সম্পদ মনে করতে হবে। তো আহ তো এটাই আর কি। তো যারা বলে যে আওয়ামী লীগের দোসর, আপনারা বলতে পারেন আওয়ামী লীগের দোসর। আমি মুক্তিযুদ্ধের দোসর, বাংলাদেশের দোসর, বঙ্গবন্ধুর দোসর, বঙ্গবন্ধুর দালাল, বাংলাদেশের দালাল। আমার আমার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল আমি প্রধান উপদেষ্টা, মানে যিনি বাংলাদেশের সরকার প্রধান, মানে উনাদের ভাষ্য মতে যিনি বাংলাদেশের সরকার প্রধান, তাকে আমি আহ অপমান করেছি বা অপমানসূচক কথাবার্তা বলেছি। এটা আসলে বলা যায় না কোনো সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই এই মর্মে আমার বিরুদ্ধে অভিযোগ। আর রিসেট বাটন পুশ করে অতীত মুছে ফেলা, এটা নিয়ে আমি ফেসবুক পোস্ট করেছি। এতে আহ, প্রধান উপদেষ্টা মহোদয় আহ, মানে ইয়া হয়েছে, মানে আত্মসম্মানে আঘাত লেগেছে। এটাই ছিল আমার মোটামুটি মূল অভিযোগ। তো আমি আমি আমার জবাব দিয়েছি এরকম, যে কেন আমি বললাম রিসেট বাটন মানে পুশ করে অতীত মুছে ফেলার বিষয়টা, এটা আসলেই যে আমার কাছে সত্য মনে হয়েছে কেন, ওটাই আমি এক্সপ্লেন করেছি যে কিভাবে রিসেট বাটন পুশ করা হয়েছে। যেমন ধরেন ওখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে বঙ্গবন্ধুর আহ মুরাল ভেঙে ফেলা হয়েছে, ধানমন্ডি 32 নম্বরে 5 আগস্টে আগুন দেওয়া হয়েছে। তারপর ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চের আবির্ভাব হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে গণজাগরণ মঞ্চের একটা কপি করা হয়েছে। গণজাগরণ মঞ্চ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, তো ওটার বিপরীতে ইনকিলাব মঞ্চ দাঁড় করানো হয়েছে, যেখান থেকে আবার সংবিধানকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। তো তারপর বীর মুক্তিযোদ্ধারা আহ রাষ্ট্রীয় সম্মানে, মানে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানে সমাহিত হওয়া থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। আমরা দেখছি যে মতিয়া চৌধুরী, উনি রাষ্ট্রীয় সম্মান পান নাই। তারপর আহ আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিলেন তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা তো আসলে আওয়ামী লীগের কর্মী ছিল না, বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল আহ সরকারের। কিন্তু আওয়ামী লীগের কর্মীদের কে প্রোটেকশন কেন দেওয়া হয় নাই? আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে ধরা হয় এই কারণে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখন যা করছেন, তাতে করে তো আমার মনে হয় না উনি মুক্তিযুদ্ধের পক্ষে।
কিন্তু আমরা যেটা শুনছি যে 1971 সালে উনি বাংলাদেশের পক্ষে জনমত গঠন করার চেষ্টা করছেন, এরকম কিছু নিউজ আমার চোখে পড়ছে। কিন্তু মুক্তিযোদ্ধা, আমি একটা জিনিস মনে করি যে মুক্তিযোদ্ধা কিন্তু সারা জীবনই মুক্তিযোদ্ধা না। সে একটা টাইমে উনি মুক্তিযুদ্ধ করতে পারেন, কিন্তু কোনো একটা সময় গিয়ে যদি তিনি রাজাকারদের সাথে আঁতাত করে ফেলেন, তাহলে তার ওই যে মুক্তিযুদ্ধ যে করেছেন সেই গৌরবটা আর থাকে না। তো ওটা মুছে যায়। তো আহ যিনি আমাদের প্রধান উপদেষ্টা, উনি হয়তো করতেও পারেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জনমত গঠন, কিন্তু এখন উনি যা করছেন জামাতে ইসলামী, এটা তো আসলে ঐতিহাসিক সত্য যে উনি এই দলটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী দল। ওরা স্বাধীনতা চায় নাই, পাকিস্তানি চেয়েছে, এবং বাঙালিদেরকে বিধর্মী হিসেবে আহ করে মার্ক করে তারা বাঙালি নিধনে জড়িত ছিল, রাজাকার ছিল। অনেকের তো ফাঁসি হয়েছে আহ প্রমাণ হওয়ার পরে, যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হওয়ার পর ফাঁসিও হয়েছে। তো এই আহ, জামাত ইসলামের সাথে যখন দেখলাম যে প্রধান উপদেষ্টা বেশি সখ্যতা, তারপর ইসলামী যেসব দলগুলো আছে, এবং ইসলামী যে ওয়াজ মাহফিল করে না, ওয়াজের মাঠটাকে বা ওয়াজের স্টেজটাকে কাইন্ড অফ ধর্মপ্রচারের ক্ষেত্র হিসেবে না ব্যবহার করে তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে, এইসব আহ ধর্ম ব্যবসায়ীদের সাথে উনার প্রধান উপদেষ্টার আমি দেখলাম যে খুব শক্ত। তারপর জামাত ইসলামের, আমি তো মনে করি যে এবি পার্টি হচ্ছে আরেক আরেক ধরনের জামাত ইসলাম। তারপর নতুন যে দলটা হয়েছে এনসিপি, এটাও হচ্ছে জামাত ইসলামের আরেকটা সিটি হতে পারে। তো এদের সাথে সখ্যতা, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দলের সাথে আমি কোনো সখ্যতা দেখি নাই। প্লাস হচ্ছে আহ যে 26শে মার্চ আমাদের জাতীয় মানে স্বাধীনতা দিবস গেল, সেদিন কোনো জাতীয় প্যারেড অনুষ্ঠিত হয় নাই। তারপর 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর যেই বিজয় দিবস গেল, কোনো প্যারেড অনুষ্ঠিত হয় নাই। আহ, তো স্বরাষ্ট্র সচিব মহোদয় কি বলেছিলেন যে আমরা এখন যুদ্ধের মেজাজে আছি, আনন্দের মেজাজে নাই। আর আপনি আপনি দেখেন, আপনি হয়তো জেনে থাকবেন যে 26শে মার্চ এমনকি আহ প্রধান উপদেষ্টা দেশে থাকার প্রয়োজনও বোধ করেন। তো এই হচ্ছে উনার মুক্তিযুদ্ধ সম্পর্কে মানে উনার যে দৃষ্টিভঙ্গি। এই যে 5 আগস্ট, 5 আগস্ট না হয় উনি ক্ষমতায় ছিলেন না, উনি আজ 8 আগস্ট ক্ষমতায় আসছেন। তো উনি তো ধানমন্ডি 32 নম্বর আহ তাকে প্রোটেক্ট করার কোনো ব্যবস্থা করেন নাই। এরপরে 6 ফেব্রুয়ারি আবার ঘোষণা দিয়ে, আগের দিন থেকে ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 আহ ধ্বংস করা হলো। আমি এখানে কি বলবো, প্রধান উপদেষ্টা তো আমার মনে হয় না মুক্তিযুদ্ধকে ধারণ করেন। যদি ধারণ করতেন, লিস্ট ধানমন্ডি 32টাকে উনি যে কোনো ভাবেই হোক প্রোটেক্ট করার চেষ্টা করতেন। তা শেখ হাসিনার সাথে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার কখনোই দেখা হয় নাই। তবে শেখ হাসিনার লাইফটা আমার কাছে খুব কি বলবো, খুবই চ্যালেঞ্জিং একটা লাইফ মনে হয়। এবং উনি আয়রন লেডির মতো উনি ওনার লাইফটাকে ফেস করছেন। এত এত চ্যালেঞ্জ, সৃষ্টিকর্তাও তাকে আহ এই সুযোগটা দিয়েছে যে উনি যেন দেশ শাসন করেন, দেশের উন্নয়নে যেন উনি অবদান রাখতে পারেন। উনি 15 বছরে কি করেন নাই দেশের জন্য? আপনি কোনোটাই তো বাদ দিতে পারবেন না। ধরেন আহ আশ্রয় প্রকল্পের কথাই ধরেন, আমি যখন লাস্ট লালমনিরহাটে ছিলাম, আমি রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করেছিলাম, ঠিক সেই টাইমটাতে লালমনিরহাট গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষিত হয়। তো সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে। এবং আমার আমার এত ভালো লাগতেছিল যে আমার জেলা, মানে লালমনিরহাট তো তখন আমারই জেলা, আমি সেখানকার অফিসার, যে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়ে গেল। আর কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না, মানুষগুলো তাদের থাকার জায়গা পাবে। এটাই তো এত বড় একটা ব্যাপার। তো হ্যাঁ, ইন্সপিরেশন কাজ করে যে উনি দেশের জন্য চিন্তা করেন, দেশের
উন্নয়নের জন্য চিন্তা করেন। আমার মনে হয় উনার লাইফের একটাই টার্গেট যে বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে করবেন। কারণ উনার বাবা সেটা করে যেতে পারেন নাই। উনার বাবাকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে এবং উনি সেটাকে লাইফের পারপাস হিসেবে নিছেন। আমি আসলে জাস্ট থান্ডার ছিল যে এটা যে হতে পারে এটা আমি চিন্তাও করি নাই। আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাথার উপর একটা বটগাছের ছায়ার মতো মনে হতো আর কি সেই সময় যে উনি আছেন, আচ্ছা সব ওকে। উনি যখন চলে গেলেন আমার মনে হচ্ছিল যে মাথার উপর থেকে ছায়াটা সরে গেল। আর আমি আসলে জাস্ট সাথে সাথে আমার খুব কান্না পেয়ে গেছে যে এটা কিভাবে হয় একটা মানুষ তার সবকিছুই হারালো, তার লাইফের পুরাটাই দিয়ে দিল এখানে। উনার তো এত কিছু করার দরকার ছিল না আমাদের জন্য। উনি তো চাইলেই দেশের বাইরে তার সন্তানদেরকে নিয়ে সুখে থাকতে পারতেন। এখন অনেকে বলতে পারেন যে আহ যে সরকার প্রধান তার তো এটা করতেই হবে, কিন্তু করতেই হবে ঠিক আছে, বাট আমাদেরও তো কৃতজ্ঞ হওয়া উচিত যে উনি আসলে করছেন। উনি চাইলে আরো দুর্নীতি মানে মানে দুর্নীতি করতে পারতেন, নাই করতে পারতেন। উনি কোনো রোড ম্যাপ ছাড়াই এই যে দেশ এখন যেভাবে ফ্রি স্টাইলে চলতেছে ওভাবে ফ্রি স্টাইলেও চালাইতে পারতেন, পারতেন না? তো উনার তো একটা ভিশন ছিল, ভিশন 2021 ছিল, ভিশন 2030 ছিল, 2041 ছিল, এবং 2100 সাল পর্যন্ত তার একটা ভিশন ছিল।